জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গণহত্যা ও অপরাধের সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে। তবে পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এর মতো বাহিনীকে আন্ডারমাইন করে আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। নিজেরা হানাহানিতে লিপ্ত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে বলেও সতর্ক করেন সেনাপ্রধান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়ার আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে কোনো সেনা সদস্য জড়িত নয়। এ নিয়ে কোনো যদি কিন্তুর সুযোগ নেই। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গ সদস্যদের আমরা হারিয়েছি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। এদিকে 16 বছর আগে পিলখানায় সেনা সদস্যদের হত্যাকাণ্ডের দিনটিকে এবার ভিন্ন আবহে স্মরণ করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিবসের শুরুতে মঙ্গলবার ঢাকার বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল 9টায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের নিকটাত্মীয় ও স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন অতিথিরা। শ্রদ্ধা নিবেদন করতে আসা শহীদদের স্বজনরা সুষ্ঠু বিচার দাবি করেন। গত রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শহীদ সেনা দিবস ঘোষণা করার জন্য আমরা সন্তুষ্ট, কিন্তু যে ক্যাটাগরি দিয়েছে আমরা এক্সপেক্ট করেছিলাম ক্যাটাগরি এ হবে, কারণ পৃথিবীর ইতিহাসে এরকম হত্যাকাণ্ড কখনো ঘটে নাই। এই দিবসটা একটা রেকগনাইজ হবে সারা নেশন ওয়াইডে। আমরা অতিরিক্ত খুশি, কিন্তু অতটুকু খুশি না যেন কেন, বিকজ বিচারটা হচ্ছে না, এখন এটা হওয়া উচিত। বিচার প্রক্রিয়া একটা লম্বা প্রসিডিয়ার এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ কমিশন বের করতে পারবে যে পেছনে ষড়যন্ত্রকারীরা প্রকৃত অর্থে কারা ছিল। দেশবাসী যেন এই বিচারটা দেখতে পারে, তো এই বিচার ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে হয় তাহলে এটাই প্রত্যাশা। দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা।
তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি, তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারের আওতায় নেওয়া হবে। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। দুপুরে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া জুলাই ফাউন্ডেশন সহ সব সরকারি দায়িত্ব ছাড়ারও ঘোষণা দিয়েছেন নাহিদ। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন তিনি। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। প্রযুক্তির উন্নয়নে ঝুঁকি মোকাবেলা করে এগিয়ে যাবার তাগিদ দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার ব্যাংকের পেমেন্ট পদ্ধতি আরটিজিএস এর হালনাগাদ ভার্সন চালুর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, হ্যাকিং ও নিরাপত্তা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। Our payment department is and should be looking at the potential risks as well, but regulation will be there, but it will be more, I would say, light touch, guiding principles, not overriding and not stifling the progress. সরকারি দরপত্রে একজন কন্ট্রাক্টর কতটুকু কাজ নিতে পারবে সেটি ঠিক করে দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে বাংলাদেশ সরকারি কেনাকাটায় বাজার দখল, যোগসাজ ও রাজনৈতিক প্রভাব শীর্ষক সংবাদ সম্মেলনে আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদার তাদের একক নিয়ন্ত্রণের মাধ্যমে, যেটি আমরা দেখেছি গড়ে এই 10টির মতো 61% যে ভ্যালু, কার্যাদেশের ভ্যালু, সেটি আছে 5% ঠিকাদারের হাতে। হ্যাঁ, এইভাবে নিয়ন্ত্রিত হয়েছে এবং যেটির হারটা 74 থেকে শুরু করে 84 পর্যন্ত মন্ত্রণালয় ভিত্তিক ভ্যালুয়েশনটা আছে। দুদকে সরকারি কর্মকর্তাদের প্রাধান্য থাকলে আমলাদের দুর্নীতির বিচার হবে না বলে মন্তব্য করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। মঙ্গলবার দুপুরে বেবিচক, গণপূর্ত, প্রবাসী কল্যাণ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন আমলার বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান বরাবর একটি দুর্নীতি প্রতিবেদন জমা দেয় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। এ সময় তারা দুদকের 2 কর্মকর্তার বিরুদ্ধে 80 কোটি টাকা ঘুষ নিয়ে বেবিচক এবং গণপূর্তের 2 কর্মকর্তাকে ছেড়ে দেওয়ারও অভিযোগ তোলেন। বলেন, দুদকে আমলাদের প্রাধান্য থাকলে তাদের দুর্নীতির বিচার হবে না, তাই এসব সরকারি প্রতিষ্ঠানে সুষ্ঠু তদন্ত ও চেয়ারম্যান বরাবর আমলাদের আধিক্য কমানোর আবেদন জানান তারা। 2009 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের আমলে 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক। দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংগঠনটি। গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনও ফেরত আসেনি। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন 60 কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারেনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের আবেদনটা, আর প্রথম ও প্রধান আবেদন যেটা, যে এই তথ্যগুলো জানানো হোক ইনভেস্টিগেশন করে পরিবারকে, এবং একটা ট্রান্সপারেন্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেন আমরা যেতে পারি। আমরা আজকে যে অভিযোগগুলো দায়ের করেছি, আমরা এক্সপেক্ট করব দ্রুততম সময়ের মধ্যে
এগুলো ইনভেস্টিগেশন হবে, প্রপার ঘটনার আদলে প্রপার লোককে আসামি করে ফর্মাল চার্জ দায়ের করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ইনভেস্টিগেট করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তার সফট কপি এবং হার্ড কপি দুটোই আমরা ট্রাইব্যুনালের সামনেও ইনভেস্টিগেশন এজেন্সির সামনে আমরা জমা দিয়েছি। খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরকে বুধবার সকাল 10টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে। বিকেলে কুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। সভায় উপাচার্য সহ সিন্ডিকেটের 14 সদস্য অংশ নেন। এর আগে সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে ভিসি বাসভবনে বৈঠক করেন। এমন খবরে দুপুর 12টার দিকে বেশ কিছু শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে এসে মাইকে তালা ঝোলানোর ঘোষণা দেন। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে তীব্র প্রতিবাদ করেন। পরে তালা না দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা। শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।